রবিবার, আজ প্রথম পরীক্ষা। সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছে। সব ঠিকঠাক মতো করতে হবে, কিছু ভুল হলে চলবে না। হাতে বই নিয়ে বেলকনিতে পায়চারি করছে আর পড়ছে। বারবার গলা শুকিয়ে কাটখাট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 2 বোতল পানি শেষ করে ফেলেছে। একটু পরপরই সানি মেশিয়ে পানি দিয়ে যায়। সুযোগ বুঝে সাজেদা ফারজানা এসে দেখে যাচ্ছেন সব কিছু ঠিক আছে কিনা। রাহাদের সম্মুখীন হওয়ার ভয়ে একবারও ঘরের বাইরে পা রাখেনি সুমনা। ড্রয়িং রুমে বসে খুব মনোযোগী হয়ে ল্যাপটপে কিছু দেখতে ব্যস্ত রাহাত। অবশ্যই যাওয়ার জন্য তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে এলেন রফিকুল্লাহ। ডাইনিং টেবিলে খাবার দেওয়া হয়নি এখনও, তাই তিনি গিয়ে রাহাদের পাশে বসলেন। বেশি কিছু সময় খেয়াল করলেন তিনি যে এসে পাশে বসেছেন সেটা হয়তো টের পায়নি রাহাত। সে তার নিজের কাছে মগ্ন হয়ে আছে। রফিকুল্লাহ মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, টান টান মনোযোগ দিয়ে দেখছো রাহাত? কিছুটা চমকে উঠল রাহাত। ডান পাশে রফিকুল্লাহকে দেখে দ্রুত ল্যাপটপটা বন্ধ করে বেহুদা হেসে বলল, ফুফা, কখন এসেছেন আপনি? এসেছি অনেকক্ষণ, কিন্তু তুমি তো পাত্তাই দিলে না। না, আসলে ব্যাপারটা হচ্ছে একটা জরুরি কাজ করছিলাম, তাই খেয়াল করিনি। তা কি করছিলে? ওই তো, অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। এখানে কতদিনের কাজ আছে? বেশি না, 10-15 দিনের মতো। আচ্ছা, তোমার অফিসের নামটা যেন কি? থতমত খেয়ে গেল রাহাত। কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কি রেখে কি বলবে তা বুঝতে পারছে না সে। মিনিট দুয়েক চুপ থেকে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে বলল, ফুফা, আসলে আমার জরুরি একটা কল করতে হবে। আমি কলটা করে এক্ষুনি আসছি। ল্যাপটপটা হাতে নিয়ে দৌড়ে পালালো যেন। কিছু তো একটা লোক হচ্ছে সবার থেকে। সবাই সেটা টের না পেলেও রফিকুল্লাহ ঠিকই ধরতে পেরেছেন। খোঁজ নিতে হবে। রাহাত কখন বাইরে যায়, কি করে, কার সাথে দেখা করে, সব কিছুর খোঁজ নিতে হবে। কেননা ওর এই ভয় এড়িয়ে চলা মোটেও সুবিধাজনক নয়। কিছু গন্ডগোল হওয়ার আগে যা করার করতে হবে, নয়তো রাহাতের সাথে এবারে সবাই খুব বাজেভাবে ফেঁসে যাবে। নাস্তা তৈরি, সুমনা বাদে সবাই খেতে বসেছে। খেতে খেতে রাহাত ফারজানার উদ্দেশ্যে বলল, আন্টি, আপনার পিচ্ছিটা কত বড় হয়েছে? এখনই কিন্তু বলেননি। ফারজানা এক নজর সাজেদার দিকে তাকিয়ে মুখে কৃত্রিম হাসি টেনে অনিসে সত্ত্বেও বললেন, হয়েছে, মোটামুটি বড় হয়েছে। ওর নামটা ঠিক মনে নেই, কি যেন নাম ছিল ওর। সুমনা। হ্যাঁ হ্যাঁ, সুমনা। কোন ক্লাসে পড়ে? বর্তমানে ক্লাস 6। এই তো আজ থেকে পরীক্ষা শুরু, তারপর ক্লাস 7-এ পড়বে। ও, পরীক্ষা আর আপনি এখানে? ওর সমস্যা হবে না একা থাকতে? না, তেমন কোনো সমস্যা হবে না। সুমনা কি গ্রামে সত্যি একা আছে? তবে কি আমি মিথ্যা বলছি তোমায়? না আসলে মানে, আচ্ছা, যাই হোক। সুমনা কি আগের মতোই সুন্দরী মিষ্টি দেখতে আছে, নাকি পরিবর্তন হয়েছে? আগের চেয়েও দ্বিগুণ সুন্দর হয়েছে মেয়ে। তুমি দেখলে চোখ সরাতেই পারবে না। রফিকুল্লাহ আর চোখে দেখছে রাহাত মিটি মিটি হাসছে। কয়েক মুহূর্ত চুপ থেকে রাহাত ফারজানার উদ্দেশ্যে বলল, আচ্ছা আন্টি, আপনি গ্রামে যাচ্ছেন কবে? কিছুদিন আছি এখানে, কিন্তু কেন জিজ্ঞেস করলে? তুমি কি যেতে চাও আমাদের গ্রামে? না আসলে এমনি জিজ্ঞেস করছি। ও ঠিক আছে। আর কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে নাস্তে করছে। সুমনার জন্য নাস্তা অনেক আগেই ঘরে দিয়ে গিয়েছেন সাজেদা। তাকে খেতে দিয়েই ডাইনিং টেবিলে বাকি সবাই বসেছেন। এক নজরে দেয়াল ঘুরে দেখে দ্রুত খাওয়া শেষ করে তৈরি হতে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়ে নিচ্ছে। হিজাবটা ঠিক করে লাগিয়ে নিল। ফোনে টুংটাং শব্দ হলো। সুমনা সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ চালিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বাকি সব গুছিয়ে রাখলো। এবার সব কাজ শেষ, এখন শুধু বেরোবে। তবে এক নজরে কলের অপেক্ষায় বিছানায় বসলো। ফোনটা হাতে নিয়ে বসে রইল। 10 মিনিট গত হলো, তবুও কারো কল এলো না। ওদিকে সময় বেশি নেই। বিরক্ত হয়ে ফোনটা অন করতে মেসেজ চোখে পড়ল, আমি দুঃখিত, আজ কল করার মতো সময় নেই। মন খারাপ করো না সুমনা, ভালোভাবে সবটা সম্পূর্ণ করবে। শেষ। মেসেজ এখানেই শেষ। এটা কি হলো? এটা কি কোনো মেসেজ হলো? এটুকু একটা মেসেজ? এটা করার চেয়ে না করাই তো শতগুণে ভালো ছিল। আমি কি জোর করেছিলাম তাকে এটা করতে? যত সব ফাউল লোক ঢং করতে আসে আমার সাথে। এখন যদি সামনে থাকতো তাহলে তার গলা টিপে দিতাম। আমাকে সময় দেখাই, এই সুমনা ইসলাম ঐশীকে সময় দেখাই, ঠিক আছে, সময় আমারও আসবে, ব্যাপার না। আমিও দেখিয়ে দিব আমার সময়ের দাম। দরজায় টকা পড়ায় চুপ হলো সুমনা। তবে মনে মনে হাজারটা কথা শোনাচ্ছে সামিনকে। ফোনটা সরিয়ে ফেলে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে ছোট্ট সরে প্রশ্ন করল, ওখানে কে? আমি তোর বাবা। সুমনা স্বস্তি নিঃশ্বাস ছেড়ে
দরজাটা খুলে দিল। সানিম ঘরে ঢুকে এসে বলল। তোমার ফাইল কোথায় ভাবি? রফিকুল্লার দিকে তাকিয়ে সুমনা বলল। বাবা, তুমি এখনো যাওনি কেন? তোমাদের স্কুলে নামিয়ে দিয়ে তারপর যাব। কিন্তু তোমার তো দেরি হয়ে যাচ্ছে। একটু হলে সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে মায়েদের বলে আসি বাবা। না মা, তোর হয়ে তাদের আমি বলে এসেছি। ড্রয়িং রুমে তোর মায়েরা রাহাতকে ব্যস্ত করে রেখেছে, যাতে ও এদিকে না আসে। নে এবার তাড়াতাড়ি কর বাবা। সানিম ফাইলটা এনে সুমনার হাতে ধরে বলল। চলো এবার। সদর দরজা খুলে তারা বেরিয়ে এলো। ময়নার মা দরজা আটকে দিল। সুমনা আর সানিমকে পেছনে বসিয়ে রফিকুল্লাহ ড্রাইভারের পাশে বসে নিচু স্বরে কিছু যেন বলছে, তবে বোঝা যাচ্ছে না ঠিক কী বলছে। কাছের জানালা দিয়ে বাইরেটা দেখছে সুমনা। আজ মনটা ভালো নেই। কোনো অজানা কারণেই তার মনটা ভীষণ খারাপ, তবে ঠিক ধরতে পারছে না কেন এমনটা লাগছে। বারবার লম্বা শ্বাস ফেলছে। ব্যাপারটা সানিম লক্ষ্য করে বলল। ভাবি, কি হয়েছে তোমার? সকালেও তো মনটা ফুরফুরে ছিল, হঠাৎ কি হলো? কিছু হয়নি তো। তবে তবে কি কিছুই না? আইসক্রিম খাবে? না রে, ভালো লাগছে না। ভালো না লাগার কারণ? জানি না ঠিক, তবে ভালো লাগছে না কিছু। ভাইয়ার জন্য মন খারাপ করেছো? এতক্ষণ শান্ত ভঙ্গিতে কথাগুলো বললেও এবার রাগ মিশ্রিত গলায় বলল। তোর ভাইয়া আহামরি কেউ না যে তার জন্য মন খারাপ করতে হবে, বুঝলি? তার মানে ভাইয়াকে নিয়েই কিছু একটা হয়েছে, বুঝতে পেরেছি আমি। দয়া করে তুই মুখটা বন্ধ রাখ, তাহলেই তো হবে। আগে তুমি বলো, তারপর মুখ বন্ধ করব। এর আগে না। মার খেতে চাস তুই? তুমি কি দিতে চাও? খুব ভালো করে বোঝা গেছে এর সাথে কথা বলে পারা যাবে না, তাই সুমনা নিজেই চুপ রইল। স্কুলের সামনে এসে গাড়িটা থামালো। রফিকুল্লাহ নেমে ওদের নামিয়ে দুজনকে দুটো আইসক্রিম কিনে দিয়ে হাসি মুখে বললেন। খেতে খেতে ভিতরে যাবে, আর খুব ঠান্ডা মাথায় সব ভেবেচিন্তে লিখবে। আমি অফিসে পৌঁছে ড্রাইভারকে পাঠিয়ে দেব, এসে তোমাদের নিয়ে যাবে, ঠিক আছে? সুমনা হেসে প্রতি উত্তরে বলল। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও। রফিকুল্লাহ দুজনকে আদর করে দিয়ে বললেন। আমার সোনা ছেলে মেয়ে। সুমনা সানিমের হাত ধরে গেটের ভেতরে ঢুকে গেল। রফিকুল্লাহ এক নজর আশপাশটা পরখ করে দেখিয়ে গাড়িতে চড়ে বসলেন। রাত চোট বোট পরে একদম তৈরি হয়ে ড্রয়িং রুমে এলো। এখানে সাজেদাকে দেখতে না পেয়ে সোজা তার ঘরে গিয়ে উপস্থিত হলো। সেখানে দুই বান্ধবী বিছানায় বসে আলাপ করছেন। হঠাৎ এই পোশাকে রাহাতকে দেখিয়ে সাজেদা জিজ্ঞেস করলেন। কি রে, ভর দুপুরে কোথায় যাচ্ছিস? একটা কাজে যাচ্ছি ফুফু, ফিরতে বেশ রাত হবে। রাত হবে মানে? কত রাত হবে? শোন বাবা, এখানে কেউ বেশি রাতে বাড়ি ফেরে না। তোর ফুপা যদি শুনতে পাই তবে রাগ করবে। তার চেয়ে বরং তুই একটা কাজ কর, যদি ফিরতে বেশি রাত হয়ে যায় তাহলে কোনো এক হোটেলে থেকে যাস, কেননা 12টার পর গেট লাগিয়ে দারোয়ান বিশ্রাম নেয়। এই বিল্ডিংয়ে যতগুলো মানুষ আছে তারা সবাই সময়ের আগেই বাসায় ফিরে আসে। এবার তুই ভেবে দেখ কি করবি। আচ্ছা, আমি জানিয়ে দেব, পরে আসছি। এক মুহূর্ত দেরি করল না, সোজা বেরিয়ে গেল। ময়নার মা দরজা আটকে দিয়ে তার কাছে ব্যস্ত হলো। একটা দীর্ঘশ্বাস ফেলে সাজেদা বললেন। রাহাত কি যে করতে চলেছে কিচ্ছু বুঝতে পারছি না। সামিনের বাবার চোখে সন্দেহজনক কিছু ধরা পড়েছে বলল। ছেলেটার কথাবার্তা, আচার আচরণ কেমন যেন, খেয়াল করেছিস? খেয়াল করব না বলছিস? যার কারণে খেয়াল রাখতে বাধ্য হই। একটা কথা বলি, কিছু মনে করিস না। আসলে রাহাতকে এইখানে থাকতে দেওয়ার মারাত্মক ভুল হয়েছে। তুই দেখ, রাকিব ভাই হলেন খুব সম্মানীয় একজন ব্যক্তি। এই শহরে এমন মানুষের সংখ্যা কম আছে যারা ভাইকে চেনে না। আর শামিনের কথায় কি বলবো, যেমন বাবা তেমন তার ছেলে। শামিন বর্তমানে যেই পোস্টে আছে, তুই একটাবার ভেবে দেখ, রাহাত যদি ভুলে কিছু করে বসে তাহলে ভাই আর শামিনের পরিস্থিতিটা ঠিক কতটা খারাপ হবে। তুই আর ভাই দুজনেই ভুল করছিস। রাহাত এসেছে কথাটা শামিনের কাছে গোপন রেখে। কি করতাম বল? শামিন জানতে পারলে খুব রাগারাগি করবে। তবে ওকে না জানালে যে খুব একটা ভালো হবে সেটাও কিন্তু নয়। রাহাতের মতলব একদমই ভালো ঠেকছে না রে। এখনও সময় আছে, তুই খোরশেদকে কল করে বল তার ছেলের এমন সব কাজকর্ম করছে। ভাইটা আমার এমন ভাবে বলল, আমি তার মুখের ওপর না করতে পারলাম না। এখন যদি কল করে জানাই
সব কিছু তাহলে খোরশেদ আমার কথাগুলো কিভাবে নেবে? এত কিছু ভাবতে গেলে তো কিচ্ছু বলা যাবে না, শুধু যা হবে দেখা ছাড়া। সামিনের বাবা আসুক, তারপর তাকে বলে দেখি। আচ্ছা, বলে দেখ ভাই কি বলে। আপাতত এই ব্যাপারটা পাশে রাখ। এবার তুই বল, তোর শরীর কেমন লাগে? খুব খারাপ লাগে? শামিন যে ওষুধগুলো দিয়ে এসেছিল সেগুলো খেয়ে ভালো আরাম হয়েছে। সত্যি বলছিস তো? আমি কি কখনো তোর কাছে মিথ্যা বলেছি? সেটা অবশ্যই ঠিক। যাই হোক, আমি শামিনের বাবাকে কল করে বলে দিব আবার আনতে। সকালে দেখলাম আগের আনা ওষুধগুলো শেষ। তোরা আর কত ঋণী করবি আমাকে? তার মানে তোর জায়গায় আমি থাকলে আমার বাসায় থাকতিস না, তাই তো? আমি কি এটা বলেছি নাকি? কিন্তু তোর কথা তো এটাই বললো ফারজু। তুই কি করে এটা বলতে পারলি? আরে, আমরা ছোটকাল থেকে দুই বোনের মতো চলাফেরা করেছি। আজ আমাদের শেষ বয়সে এসেও এক চুল পরিমাণ ভালোবাসা কমেনি, আর তুই ঋণের কথা বলছিস? আচ্ছা, যদি তুই ঋণের কথাই তুলিস, তাহলে কি তোর কাছে আমার ঋণ কম? তুই জীবনে অনেক বেশি কিছু করেছিস আমার জন্য, সেসব কি ভুলে গেছি আমি? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, এবার নিজের মুখটা বন্ধ রাখুন, ধন্যবাদ। দুজনে ফিক করে হেসে উঠলেন। এই হাসাহাসি কিছুক্ষণ ধরে চলার পর সাথে ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এখন সুমনা, স্বামীন চলে আসবে। আজ মেয়েটা একটু শান্তিতে এ ঘরে ঘর করতে পারবে। পাখির ন্যায় মেয়ের আমার সারা দিন এদিক সেদিক ছুটোছুটি করে রাহাত আসার পর থেকে একদম ঘরবন্দি হয়ে আছে। হ্যাঁ রে। গাড়ি থেকে নেমেই চোখ গেল লিফটের দিকে। সুমনার চোখ দুটো যেন ছানা বড়া হয়ে গেল। লিফট থেকে নেমে এগিয়ে আসছে রাহাত। তাকে দেখা মাত্রই পার্কিংয়ে রাখা একটা গাড়ির পিছনে লুকিয়ে পড়ল। সানিম অন্য কাজে ব্যস্ত থাকায় খেয়াল করেনি মোটেও। যখন রাহাত এগিয়ে এসে সানিমের মাথায় চড় বসালো, চমকে উঠে উপরের দিকে তাকাতেই মুহূর্তের মধ্যে আবার চমকে উঠল। তড়িঘড়ি করে পেছনের দিকে তাকিয়ে দেখল সুমনা নেই। এবার যেন দম ফিরে পেল সে। লম্বা শ্বাস ফেলে মুখে হালকা হাসি টেনে বলল, আরে রাহাত ভাইয়া, তুমি এ সময় কোথায় যাচ্ছ? তোর ভাবিকে দেখতে যাচ্ছি, আমার সাথে যাবি? চল। মানে বুঝলাম না তো। তোর মোটা মাথায় এসব ধরবে না। পরীক্ষা কেমন হলো সেটা বল। হয়েছে ভালোই। আচ্ছা রোদ, অনেক বাসায় গিয়ে ঠান্ডা হাওয়া খা যা। ওকে বাই। রাহাত চলে যেতেই সেদিকে তাকিয়ে ভেংচি কাটল সানিম। এবার কোমর বাঁকিয়ে গাড়ির ভেতরে খুঁজতে লাগলো। পেছন দিয়ে সুমনা এসে পিঠে ঠাস করে একটা বসিয়ে দিয়ে বলল, ওখানে কি দেখছিস? আমি তো এখানে। চট করে সোজা হয়ে দাঁড়ালো সানিম। কিছু না বলে মুখটা গম্ভীর করে হাঁটা ধরল। সুমনা আগাগোড়া কিছু বুঝতে না পেরে দৌড়ে গিয়ে সানিমের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, কি হলো? কিছু না বলে চলে এলি যে? তুমি পেছন থেকে এসে আমায় ভয় দেখালে কেন? ওহ, তুই ভয় পেয়েছিস? কিন্তু আমি তো কারো কাছে শুনেছিলাম তুই খুব সাহসী। সেটা আমি বলেছিলাম। আসলে কি বলতো, রাহাত ভাইয়াকে দেখলে আমার ভীষণ রাগ হয়, আবার ভয়ও করে। তারপর তুমি এভাবে। আচ্ছা, আর করবো না, ঠিক আছে? এবার চল। এবার হাসলো সানিম। দুজনে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসে সুমনা বলল, রাহাত ভাইয়া এইভাবে কোথায় গেল? সাজেদা অবাক হয়ে বললেন, রাহাত কোথাও গিয়েছে, সেটা তোকে কে বলেছে? এই তো আসার সময় নিচে দেখা হলো। কি দেখা হয়েছে? না মানে, আমি তাকে দেখেই লুকিয়ে পড়েছি। সানিমের সাথে কথা বলেছে উনি। তোকে দেখেনি তো? আরে বাবা, আমাকে দেখার জন্য কি লুকিয়েছিলাম নাকি মা? কিন্তু রাহাত তো অনেক আগে বাসা থেকে বেরিয়েছে। সেটা তো বলতে পারবো না, কিন্তু আমরা যখন গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছি তখনই উনি লিফট থেকে নেমেছে। ঠিক বলছি না সানিম? সানিম খাওয়া বাদ দিয়ে সহমত পোষণ করে বলল, হ্যাঁ ভাবি, ঠিক বলছে মা। আমি জিজ্ঞাসা করতে সে উত্তর দিল আমার ভাবিকে দেখতে যাচ্ছে। তার সাথে তো আমাকেও যেতে বলল, কিন্তু আমি রাজি হইনি। সাজেদা অবাক হয়ে বললেন। সাজেদা আশ্চর্য সরে বললেন, এসব কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। তাহলে রাহাত এতক্ষণ কোথায় ছিল? তোমার ভাইয়ের ছেলে বড্ড গোলমেলে মা। সাজেদা কিছু না বলে চুপচাপ এসে ড্রয়িং রুমে বসে ভাবতে লাগলেন আসলে ব্যাপারটা কি। এমন কি করতে চাচ্ছে রাহাত?
মাথায় হাত চেপে বসে আছেন। ফারজানা এসে তার পাশে বসলেন। সুমনা খেয়ে দিয়ে নিজ ঘরে গিয়ে বিছানার উপর ধপ করে শুয়ে পড়ল। এবার একটু বিশ্রামের প্রয়োজন। অনেক ধকল সইতে হয়েছে সারাদিন। এবার একটা ঘুমের প্রয়োজন। সুমনা না চাইতেও চোখ দুটো আটকে গেল সামিনের সেই ছবিতে। দ্রুত ফোন বের করে দেখলো কোনো কল বা মেসেজ আসেনি। মুখটা মলিন হয়ে গেল। ভেতরটা অস্বস্তিতে টইটুম্বুর হয়ে গেল। অন্যদিক মুখ ঘুরিয়ে চোখ বুজিয়ে নিল সুমনা।